মিনা এবং প্রিয়া দুই বান্ধবী ছিল। তারা দুজনেই ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করে, আর সৌভাগ্যবশত তাদের দুজনের একই পাড়ায় একদম পাশাপাশি দুই বাড়িতে বিয়ে হয়। তার উপর মিনা এবং প্রিয়ার শ্বশুর বাড়িতে স্বামী এবং শ্বশুর মশাই ছাড়া অন্য কেউ থাকে না, অর্থাৎ তাদের শাশুড়ি মা কিংবা ননদ কেউই থাকে না। তাই মিনা এবং প্রিয়া দুজনেই খুবই খুশি হয়। একদিন সকালবেলা মিনা যখন বাজার করে নিয়ে এসে দুপুরবেলা রান্না করতে যাবে, তখন হঠাৎ করে মিনার শ্বশুর বাড়িতে মডার্ন জামা কাপড় পরিহিতা একজন 60 বছরের বয়স্ক মহিলা এসে উপস্থিত হয়। তার পায়ে থাকে উঁচু হিল জুতা এবং চোখে সানগ্লাস, হাতে দামি হ্যান্ডব্যাগ। এরকম একজন মডার্ন বয়স্ক মহিলাকে দেখে মিনা একেবারে আকাশ থেকে পড়ে। আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। কাকে চাই বলুন? আমি কে তুমি আমাকে জিজ্ঞাসা করছো? আমি তোমার শাশুড়ি মা হই। যাও, আমার জন্য কোল্ড কফি বানিয়ে নিয়ে এসো। হা করে দেখছো কি? তাড়াতাড়ি যাও। আরে বৌমা, উনি ঠিকই বলেছেন। উনি সম্পর্কে তোমার শাশুড়ি মা হন। উনি আমাদের প্রতিবেশী। উনি যা বলছেন তুমি তাড়াতাড়ি তাই করো, বুঝেছো? হ্যাঁ মিনা, রাগিনী আন্টি আমার মায়ের মতোই। আমার মা আর রাগিনী আন্টি খুব ভালো বন্ধু ছিল। মা মারা যাওয়ার পর এই রাগিনী আন্টি আমার অনেক দেখাশোনা করেছে, তাই আমি রাগিনী আন্টিকে আমার মায়ের মতোই মর্যাদা দিই। তাই তুমি ওনাকে শাশুড়ি মা হিসেবে সম্মান করবে। তুমি ধরে নাও উনি এখন এই বাড়ির গার্জেন। ওনার কথা তোমাকে মেনেই চলতে হবে, বুঝেছো? ও, এবার আমি ব্যাপারটা বুঝলাম। কিন্তু এনাকে তো দেখে মোটেই শাশুড়ি মা বলে মনে হচ্ছে না। কেমন হিরোইনের মতো সাজগোজ করেছে। এনার সামনে দাঁড়ালে আমাকে বরং শাশুড়ি মা বলে মনে হবে। যাই হোক, আমি কিন্তু কোল্ড কফি বানাতেই পারি না। আমি কিভাবে আপনাকে কোল্ড কফি বানিয়ে দেব? মিনার কথা শুনে রাগিনী দেবী ভীষণই রেগে যায়। কিরে আকাশ, কেমন মেয়েকে বউ করে এনেছিস যে তোর মাকে কোল্ড কফি বানিয়ে খাওয়াতে পারছে না? আজকাল পৃথিবীতে এরকম কেউ আছে যে কোল্ড কফি বানাতে পারে না? এ তো পুরো গাইয়া। যাই হোক, আমি তাহলে এখন চন্দনবাবুর বৌমার কাছে যাই। ও আমাকে নিশ্চয়ই কোল্ড কফি বানিয়ে খাওয়াবে। সকাল সকাল তোর বউ আমার মুডটাই পুরো নষ্ট করে দিল। এই বলে রাগিনী দেবী সেখান থেকে চলে যায়। যা দেখে আকাশ এবং তার বাবা মিনার উপর খুব রেগে যায়, আর তারা মিনাকে ভীষণই বকাবকি করে। তুমি তো আমার মান সম্মান একেবারে শেষ করে দিলে বৌমা। উনি এভাবে রাগ করেই বাড়ি থেকে চলে গেলেন। ইস, আমার তো খুবই খারাপ লাগছে। এরপর কখনো যেন এরকম না হয় মিনা। আমি বুঝতেই পারছি রাগিনী আন্টি মডার্ন বলে ওনাকে শাশুড়িমা বলে মেনে নিতে তোমার খুব অসুবিধা হচ্ছে, কিন্তু ওনাকে শাশুড়িমা হিসেবে তোমাকে মর্যাদা দিতেই হবে। উনি যা বলবেন তোমাকে কিন্তু তাই শুনতে হবে। দূর বাবা, ভেবেছিলাম বিয়ের পর কোনো শাশুড়ি মা থাকবে না, একেবারে নিজের মতো করে জীবন কাটাতে পারবো। কিন্তু এ তো দেখছি সেকেন্ডের মধ্যেই সবকিছু পাল্টে গেল। একজন প্রতিবেশী মহিলাকে নিয়ে এত বেশি আদিক্ষেতা করার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে প্রিয়ার শ্বশুর বাড়িতে একই ঘটনা লক্ষ্য করা যায়। প্রিয়া একজন প্রতিবেশী মহিলাকে নিজের শাশুড়ি মা হিসেবে মেনে নিতে পারে না, কিন্তু প্রিয়ার স্বামী এবং শ্বশুর মশাই দুজনেই রাগিনী দেবীকে অত্যাধিক গুরুত্ব দেয়। এমনকি চন্দনবাবু নিজে রান্নাঘর থেকে কোল্ড কফি বানিয়ে নিয়ে এসে রাগিনী দেবীকে খাওয়ায়। আকাশ আর মোহনের উপর আমার কিন্তু খুব ভরসা ছিল। ভেবেছিলাম ওরা আমার মনের মতো বৌমা নিয়ে আসবে, কিন্তু ওরা দুজনেই তো আমার আশা ভঙ্গ করলো। প্রথমবার শাশুড়ি মা এসে নতুন বৌমাদের কাছে কিছু খাওয়ার জন্য আবদার করলো, আর দুই বৌমাই আমাকে ফিরিয়ে দিল। শাশুড়ি মা হিসেবে আমার তো কোনো রেসপেক্টই থাকলো না। আরে রাগিনী বৌদি, তুমি এভাবে রাগ করো না। বৌমা তো এই বাড়িতে নতুন, আস্তে আস্তে ও সব শিখে যাবে। তাছাড়া তুমি তো শাশুড়ি মা হও, তাই আমরা তোমাকে দায়িত্ব দিচ্ছি। বৌমাকে সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে নেবে। আমার তো স্ত্রী নেই, মানে মোহনের তো মা নেই, তাই মোহন তো তোমাকে মায়ের মতোই ভালোবাসে। তাই আমার বৌমাকে সমস্ত কিছু শেখানোর দায়িত্ব আমি তোমাকেই দিলাম। এই শুনে রাগিনী দেবী খুশি হলেও প্রিয়া মনে মনে খুবই রুষ্ট হয়, কারণ একজন প্রতিবেশী মহিলাকে নিয়ে এত বেশি আদিক্ষেতা মোটেই সে পছন্দ করতে পারে না। এমনকি আকাশ এবং মোহন দুটো রেসিপি বই কিনে নিয়ে এসে মিনা এবং প্রিয়াকে পড়তে বলে, যাতে তারা দুজনে মডার্ন খাবার দাবার রান্না করে রাগিনী দেবীকে খাওয়াতে পারে। এতে করে মিনা এবং প্রিয়া দুজনেই খুবই রেগে যায়। এ তো মহা সমস্যায় পড়লাম রে। আমাদের দুজনের তো কোনো শাশুড়িই ছিল না, কিন্তু এখন তো দেখছি আমাদের ওই মডার্ন প্রতিবেশী শাশুড়ি আমাদের দুজনের জীবন একেবারে ছাড়খাড় করে দেবে। এখন বসে বসে মডার্ন রান্না বান্নার রেসিপি পড়তে হচ্ছে। কি জাতা মহিলা রে বাবা! ওনার কি নিজস্ব কোনো সংসার নেই যে আমাদের সংসারে এসে নাক গলাচ্ছে? না রে, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, ওনার স্বামী ছেলে মেয়ে কেউ নেই। একটা জামা কাপড়ের বড় ব্যবসা আছে, ওই ব্যবসা করে নিজের জীবন চালায়। আর উনি নিজের দোকানে যা যা মডার্ন জামা কাপড় বিক্রি করে সেগুলোই পরে স্টাইল মেরে ঘুরে বেড়ায়। বুড়ি বয়সে ঢং দেখলে আর বাঁচা যায় না।
এভাবেই মিনা এবং প্রিয়া দুজনে মিলে তাদের প্রতিবেশী শাশুড়ি মায়ের নামে নিন্দা করতে থাকে, কারণ যতই হোক তারা একজন প্রতিবেশী মহিলাকে নিজেদের শাশুড়ি মা হিসেবে মেনে নিতে পারে না। কিন্তু খুব তাড়াতাড়ি মিনা এবং প্রিয়া দুজনে একেবারে পাল্টে যায়, কারণ তারা ধীরে ধীরে এখন তাদের মডার্ন শাশুড়ি মাকে পছন্দ করে বসে। আমি তোমাদের দুজনকে আমার বাড়িতে ডেকেছি কারণ তোমাদের জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। এই দেখো, আমার দুই বৌমার জন্য দুটো মডার্ন ড্রেস। আমার আজকে একটা ক্লাবে পার্টি আছে। আমি আমার বন্ধু বান্ধবীদের বলেছি আমি আমার দুই বৌমাকেও পার্টিতে নিয়ে যাব। এই মডার্ন ড্রেসগুলো পরলে তোমাদের দুজনকে একদম হিরোইন মনে হবে। এই শুনে মিনা এবং প্রিয়া দুজনেই খুবই খুশি হয়। কি আপনি সত্যি বলছেন? আপনি আমাদের জন্য এই ড্রেস দুটো কিনে এনেছেন? আমরা তো ভাবতেই পারছি না বিয়ের পর আমরা এরকম ছোট ছোট জামা কাপড় পরে ঘুরতে পারবো। আমাদের তো প্রথম থেকে এরকম ছোট ছোট জামা কাপড় পরার খুব শখ ছিল, কিন্তু বিয়ের আগে আমাদের বাবা মা কখনোই আমাদের অ্যালাউ করেনি। আর ক্লাব পার্টি এগুলো কাকে বলে আমরা তো এখনো পর্যন্ত জানিই না। সেই জন্যই তো তোমরা আমার মতো মডার্ন শাশুড়ি মা পেয়েছো। এবার তোমরা আমার চোখে গোটা পৃথিবী দেখবে। তাড়াতাড়ি তোমরা ড্রেস দুটো পরে নাও, আমি তোমাদের নিজে হাতে সুন্দর করে সাজিয়ে দেব। এই শুনে মিনা এবং প্রিয়া দুজনে ঝটপট সেই মডার্ন ড্রেস দুটো পরে নেয়। প্রথমবার মডার্ন ড্রেস পরতে পেরে তারা দুজনেই খুবই আনন্দিত হয়। রাগিনী দেবীও তাদের মতোই একটা মডার্ন পোশাক পরে নেয়, আর সে মিনা এবং প্রিয়াকে একদম নিজের মতো করে সাজায়। তিনজনে এভাবেই রাত্রিবেলা পার্টি করতে যাওয়ার জন্য বেরিয়ে যায়। কিন্তু মিনা কিংবা প্রিয়া তাদের স্বামী অথবা শ্বশুর মশাইকে কিছুই জানায় না। তাই তারা যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন তারা দুই বৌমাকে বাড়িতে খুঁজে পায় না। ওরা দুজন তাহলে কোথায় গেল? মোহন তো বললো মিনা ওদের বাড়িতে নেই। মিনা তো কখনো আমাকে না বলে কোথাও যায়ও না, রান্না বান্নাও কিছু করেনি। এখন আমরা দুজন খাবো কি? কি আবার খাবো? বাইরে থেকে খাবার অর্ডার করে খেতে হবে। আমার তো মনে হচ্ছে ওরা দুজনে নিশ্চয়ই কোথাও ঘুরতে গেছে, কিন্তু রাত 11টা বেজে গেল, এতক্ষণ তো ওদের বাড়িতে চলে আসার কথা। আজকে বৌমা আসুক বাড়িতে, বৌমাকে আচ্ছা করে ছাড় দিতে হবে। এই বলে তারা বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়ে নেয়। মোহন এবং তার বাবারও একই অবস্থা হয়। দেখতে দেখতে এভাবে প্রায় ভোর হয়ে আসে, কিন্তু তখনও পর্যন্ত দুই বৌমা বাড়িতে ফিরে আসে না। ভোর প্রায় 4টে নাগাদ মিনা এবং প্রিয়া দুজনে মদ খেয়ে টলতে টলতে শ্বশুর বাড়িতে ফিরে আসে। এ কি মিনা, তুমি মদ খেয়েছো? আর তুমি এটা কি ধরনের জামা কাপড় পরেছো? এত রাত পর্যন্ত কোথায় ছিলে তুমি? কেন? আমি আর প্রিয়া তো আমাদের শাশুড়ি মায়ের সঙ্গে ক্লাবে পার্টি করতে গিয়েছিলাম, আর উনি আমাদেরকে এই জামাগুলো গিফট করেছেন। আর হ্যাঁ, উনি কিন্তু আমাদের মদ খেতে বাধ্য করেছেন। আমরা কিন্তু মদ খেতে চাইছিলাম না। শাশুড়ি মা কিছু বললে সেটা তো শুনতেই হবে, বলো। ডাগনি আন্টি বললো বলে তোমরা মদ খাবে? তাছাড়া কোন বাড়ির বউ এত রাত পর্যন্ত ক্লাবে গিয়ে পার্টি করে? তোমার কোনো লজ্জা নেই বলো? ঠিক একই রকম ভাবে প্রিয়া শ্বশুর বাড়িতে একই দৃশ্য লক্ষ্য করা যায়। প্রিয়াকেও তার স্বামী এবং শ্বশুর মশাই খুবই বকাবকি করে। আরে তোমাদের সমস্যা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। এতদিন পর্যন্ত তোমরাই আমাদেরকে বললে রাগিনী আন্টিকে যাতে আমরা শাশুড়ি মা হিসেবে মেনে নিই, সেই জন্যই তো আমরা ওনাকে শাশুড়ি মা হিসেবে এতটা প্রাধান্য দিচ্ছি। এমনকি ওনাকে আমরা এখন মা বলেই ডাকি। উনি শাশুড়ি মা হিসেবে বৌমাদেরকে ক্লাবে পার্টি করাতে নিয়ে যেতে চাইলে আমরা কি সেখানে যাব না? তাই বলে তুমি আমাদের কাছ থেকে একবারও অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না? বাড়ির বউরা কখনো ভোরবেলা পর্যন্ত বাইরে থাকে? তোমরাই তো আমাকে গাইয়া বলে ডাকতে, তাই তো আমার মডার্ন শাশুড়ি এখন আমাকে মডার্ন তৈরি করতে চাইছে। তাছাড়া আমাকে শাসন বারণ করার দায়িত্ব তো তোমরাই রাগিনী আন্টির উপর ছেড়ে দিয়েছো। তাই উনি এখন আমাদের যেভাবে চালনা করতে চাইছে আমি আর মিনা কিন্তু সেভাবেই চলছি। মিনা এবং প্রিয়ার মুখে এমন কথা শুনে তাদের স্বামী এবং শ্বশুর মশাই কিছুই বলতে পারে না। মিনা এবং প্রিয়া দুজনই একেবারে রাগিনী দেবীর মতো হয়ে ওঠে। তারাও এখন রাগিনী দেবীর মতোই জীবনযাপন করতে থাকে। বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা হলে রাগিনী দেবী গিয়ে তাদের ঝগড়ার মীমাংসা করে দেয়। তবে সে সবসময় মিনা এবং প্রিয়ার হয়েই কথা বলে, যার ফলে রাগিনী দেবী এখন মিনা এবং প্রিয়ার কাছে সর্বশ্রেষ্ঠ শাশুড়ি মা হয়ে ওঠে। এমনই একদিন, আচ্ছা মিনা আর প্রিয়া, আমি ভাবছিলাম তোমাদেরকে একটা অপরচুনিটি দেব। তোমরা তো সেই ঘরোয়া সংসারী মেয়েদের মতো সারাদিন বাড়িতেই বসে থাকো, রান্না খাওয়া করে কিন্তু জীবন চলে না। তোমরা বরং এবার থেকে আমার সাথে আমার জামা কাপড়ের দোকানেই কাজ করো। আমার এমনিও দুজন সুন্দরী ফিমেল স্টাফের খুব দরকার। তোমরা যদি রাজি থাকো তাহলে বলতে পারো। এমন কথা শুনে মিনা এবং প্রিয়া দুজনেই খুবই খুশি হয়।
হ্যাঁ একদম, আপনি যা বলবেন তাই হবে। এত ভালো সুযোগ আমরা কখনো পাবো না। আমাদেরও তো সারাক্ষণ বাড়িতে থাকতে মোটেই ভালো লাগে না। আমরা এবার প্রত্যেকদিন সকালবেলা করে আপনার সঙ্গে আপনার জামা কাপড়ের দোকানে যাব, আর রাত্রিবেলা আপনার সঙ্গে বাড়িতে ফিরে আসব। এই শুনে রাগিনী দেবী খুবই খুশি হয়। পরের দিন থেকে মিনা এবং প্রিয়া রাগিনী দেবীর সঙ্গে তার জামা কাপড়ের দোকানে যেতে শুরু করে। দোকানে গিয়ে তারা প্রথমে সেই দোকানে ছোট ছোট জামা কাপড়গুলো পরে নেয়। কিছুক্ষণ ছাড়া ছাড়াই তারা পোশাক পরিবর্তন করে আর কাস্টমারদের ডেমো হিসেবে একটার পর একটা পোশাক পরে দেখাতে থাকে। মিনা এবং প্রিয়া দুজনেই যেহেতু দেখতে খুব সুন্দরী ছিল আর তাদের ফিগারও খুব ভালো ছিল, তাই যে কোনো পোশাক আশাকেই তাদের দুজনকে খুব সুন্দরভাবে মানিয়ে যায়। সাব্বাস, এই না হলে আমার বৌমা। তোমাদের দুজনের জন্য আমার দোকানের কাস্টমার অনেক বেড়ে গেছে। আসলে এখন তো আমি বুড়ি হয়ে গেছি, সেই জন্য ছোট ছোট জামা কাপড় পরলে আমাকে আর কেউ দেখতে চায় না, কিন্তু তোমাদের দুজনকে সবাই খুব পছন্দ করছে। আমি কিন্তু তোমাদের দুজনকে প্রত্যেক মাসে 20,000 করে স্যালারি দেব। এই শুনে মিনা এবং প্রিয়া খুশি হয়ে আরো মন দিয়ে রাগিনী দেবীর দোকানে কাজ করতে থাকে। কিন্তু অন্যদিকে তারা সময়ের সাথে সাথে সংসারের হাল পুরোপুরিভাবে ছেড়ে দেয়। মাঝে মধ্যে সকালবেলা ইচ্ছা হলে তারা রান্নাবান্না করে বাড়ি থেকে বেরোয়, আবার মাঝে মধ্যেই কোনো রকম রান্নাবান্না কিংবা কাজকর্ম করে না, যার ফলে বাড়ির পুরুষদের বাইরে থেকে খাবার কিনেই খেতে হয়। ঘরবাড়িও সবসময় নোংরা হয়ে পড়ে থাকে। এভাবেই ধীরে ধীরে আকাশ, মোহন এবং তাদের দুই বাবা একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। তারা এবার রাগিনী দেবীর উপরও খুব রেগে যায়। শোনো, রাগিনী আন্টিকে তোমাদের শাশুড়ি মা হিসেবে প্রাধান্য দিয়ে আমরা সত্যিই খুব ভুল করে ফেলেছি। উনি আসলে তো তোমাদের শাশুড়ি মা নন। আসলে যেহেতু আমার আর মোহনের মা নেই, তাই আমরা মনে করেছিলাম রাগিনী আন্টিকে শাশুড়ি মা হিসেবে তোমাদের উপর নজর রাখতে বলবো, যাতে তোমরা বিগড়ে না যাও। কিন্তু কেসটা তো পুরো উল্টো হয়ে গেছে। রাগিনী আন্টির মতো মডার্ন মহিলা তোমাদের তো পুরোপুরিভাবে বিগড়ে দিয়েছে। হ্যাঁ, আমরা যেরকম ভেবেছিলাম সেরকম কিছুই হয়নি। রাগিনী আন্টি নিজেই আমাদের উস্কানি দিয়েছিল, বলেছিল আমরা তো ছেলেরা বাড়িতে থাকবো না, তখন তোমরা দুই বৌমা পাড়া পড়শির সঙ্গে মিশে খারাপ হয়ে যাবে। কিন্তু উনি নিজেই যে ভেবে তোমাদের দুই বৌমাকে খারাপ করে দেবে, এটা তো আমরা আশাই করিনি। তোমরা রাগিনী আন্টির দোকানে যাবে না। তোমরা আগে যেরকম ছিলে সেরকমই ঠিক ছিলে। রাগিনী আন্টির কোনো কথা শোনার আর দরকার নেই, বুঝেছো? এমন কথা শুনে মিনা এবং প্রিয়া খুব ভয় পেয়ে যায়। এভাবে সেদিন থেকে মিনা এবং প্রিয়ার স্বামীরা তাদেরকে আবার নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে। এমনকি তারা রাগিনী দেবীকেও ধমক দিয়ে আসে যাতে সে আর মিনা এবং প্রিয়ার জীবনে হস্তক্ষেপ না করে, যার ফলে সময়ের সঙ্গে সঙ্গে মিনা এবং প্রিয়া আবার আগের মতো জীবনে ফিরে আসে। রাগিনী দেবীও আর শাশুড়িমা হিসেবে তাদের জীবনে কোনো রকম অধিকার দেখাতে পারে না। কাশীপুরের এক গ্রামে বিমলা নামের একটি বিধবা মেয়ে থাকত। কিছু বছর আগেই বিমলার স্বামী সুরেশবাবু তার 4টে ছেলে বিট্টু, গোলু, নন্দু এবং 5 মাসের মাখনকে রেখে মারা গিয়েছিল। আর সেদিনের পর থেকেই বিমলার সংসারে অভাব অনটন শুরু হয়েছিল। বিমলা লোকের বাড়িতে কাজ করেই তার জীবন অতিবাহিত করছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই বিমলা একা একা তার 4 ছেলের পেট এবং ঘর সংসার চালাতে অক্ষম হয়ে পড়ে। তাই সে কারোর কাছে হাত না পেতে আত্মহত্যার পথকেই বেছে নিয়েছিল। এভাবেই চিন্তা ভাবনা করে সে তার 4 ছেলেকে নিয়ে রাস্তায় হাঁটছিল। না, কোনো প্রয়োজন নেই এই পৃথিবীতে বেঁচে থাকার। প্রতিদিন ক্ষুধার যন্ত্রণায় তিল তিল করে মরার থেকে একেবারে মরে যাওয়া অনেক ভালো। এই তোরা চুপ কর, খাওয়ার জন্য আর কাঁদিস না। আজকের পর থেকে তোদের আর খিদে লাগবে না। মা, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? আর তুমি ঠিক বলেছ মা, আমাদের সত্যি সত্যি খিদে লাগবে না। তাহলে ভালোই হবে, কারণ আমার প্রতিদিন অনেক জোরে খিদে লাগে। হ্যাঁ, তোর একাই লাগে, আমার বুঝি লাগে না? আর তুই তো হাঙর, বাড়িতে যা থাকে সব খেয়ে নিস, আমাদের তো কিছুই খেতে দিস না। বিট্টু ও গোলুর বয়স মোটামুটি 7-8 বছর হওয়ায় তারা বেশ কথা বলতে পারত, কিন্তু ছোট 2 ছেলে একেবারেই অবুঝ ছিল। তারা কিছু বলতেও পারত না। এই তোরা চুপ কর আর তাড়াতাড়ি আমার সঙ্গে আয়। বেশি বকিস না তোরা, তোদের বকবক শুনতে আমার আর ভালো লাগছে না। এভাবেই সেদিন বিমলা তার 4 ছেলেকে নিয়ে নদীর ধারে এসেছিল। সে ভেবেছিল তারা সকলে মিলে জলে ডুবে আত্মহত্যা করবে, আর তারা জলে ঝাঁপও দিয়েছিল। কিন্তু ঈশ্বরের কৃপায় তখন সেখানে ভোলা এসে পড়ে। ভোলা ওই গ্রামেরই একজন গরিব কৃষক ছিল, আর সে অনেকক্ষণ আগে থেকেই তাদেরকে লক্ষ্য করছিল। কিন্তু হঠাৎ করে সকলকে জলে ঝাঁপ দিতে দেখে সে খুব ভয় পেয়ে যায়
এবং কিছু না ভেবে তাড়াতাড়ি এসে জলে ঝাঁপ দেয়। সে বিমলা এবং তার 4 ছেলেকে উদ্ধার করে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার মাথায় একটুও বুদ্ধি নেই? এই বাচ্চাদের নিয়ে জলে কেন ঝাঁপ দিয়েছো বলো? এখন যদি এদের কিছু হয়ে যেত? হ্যাঁ ভোলা, তুই ঠিকই বলেছিস। নিজে মরতই আর সাথে এই 4টে বাচ্চাকেও মারতো। এই, তুমি কি জন্য জলে ঝাঁপ দিয়েছিলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের ছেলেদের প্রতি কোনো মায়া নেই, তাই না? হ্যাঁ, মরে যেত, আর মারার জন্যই তো ঝাঁপ দিয়েছি। আর আমি আমার ছেলেদের নিয়ে এখানে মরতেই এসেছিলাম। এখন তোমরা আমাকে কেন বাঁচালে বলো? আমাকে মরে যেতে দাও। আরে মরবো বললেই তো মরা যায় না। আর তোমার কি বা দুঃখ আছে যে তুমি সকলকে নিয়ে মরতে যাচ্ছিলে? এটা শোনার পর বিমলা ভোলাকে তার দুঃখের কথা শোনাতে শুরু করে। সবকিছু শোনার পর ওখানে উপস্থিত সকলেরই খুব দুঃখ হয়। বিমলা এবং তার বাচ্চাদের প্রতি সবার খুব মায়া হচ্ছিল। এমনই সময় তাদের মধ্যে থেকে একজন বলে, কেন, তোর মরা ছাড়া কি আর কোনো উপায় ছিল না? মানে তুই দ্বিতীয় বিয়েও তো করতে পারতিস, তাই না? তাহলে তো তোরা চিন্তাই থাকতো না। আর এখন তো তোর বয়সও তেমন হয়নি। হ্যাঁ, এটা মুখেই বলা যায়, কিন্তু আমার মতো অসহায় 4 ছেলের মাকে কে বিয়ে করবে? ছাড়ো ওসব কথা, আমাকে আমার মতো থাকতে দাও। চুপ করো, ভুলভাল বকো না। কে বলেছে তোমায় কেউ বিয়ে করবে না? আর তোমায় কেউ না বিয়ে করে আমি করব। ভোলার এরকম সিদ্ধান্তে সকলেই খুব খুশি হয়। সকলেই তাকে অভিনন্দন জানাতে থাকে। সেদিনই তাদের বিয়ে সম্পন্ন হয়। ভোলার কেউ ছিল না, সে তার বাড়িতে একাই থাকত। বিমলা এবং তার 4 ছেলে এসে তার সংসার ভরিয়ে তুলেছিল। এদিকে বিমলাও ভোলার মতো একজনকে পেয়ে খুবই খুশি ছিল। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, ভোলা, এদিকে একটু এসো তো। আমার খুব কষ্ট হচ্ছে, আমার মাথা খুব ঘুরছে, আমি মনে হয় পড়ে যাব। আরে বিমলা, দাঁড়াও দাঁড়াও, আমি এখনই আসছি। আরে কি, তুমি পড়ে যাচ্ছ কেন? সেদিন সঠিক সময়ে ভোলা না ধরলে বিমলা হয়তো পড়েই যেত। বিমলাকে এরকম অবস্থায় দেখে ভোলা খুবই চিন্তায় পড়ে। ভোলা তাকে একটি ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে গর্ভবতী জানায়। এটা শুনে তারা দুজনেই খুব খুশি হয়। দেখতে দেখতে 9 মাস কেটে যায়। বিমলা একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয়। কয়েকদিন পর, আমি খুব খুশি বিমলা। আগে আমাদের 4টে ছেলে ছিল, একটিও মেয়ে ছিল না, কিন্তু এখন রিমা এসে আমাদের মেয়ের সুখটাও পূরণ করে দিল। হ্যাঁ, কিন্তু তুমি লক্ষ্য করেছো আমাদের সংসারে আরেকজন বেড়ে গেল। এমনিতেই আমরা 6 জন ছিলাম, আর এখন 7 জন হয়ে গেলাম। সে নিয়ে তোমায় ভাবতে হবে না। ঈশ্বর পাঠিয়েছেন যখন, ওর খাবারের দায়িত্ব উনি নিয়ে নেবেন। আর দেখো না, যে থেকে রিমা এসেছে আমাদের কাজের চাপও বেড়ে গেছে। এভাবেই ভোলা সেদিন তার মেয়েকে নিয়ে অনেক ভালো মন্দ কথা বলতে থাকে। এগুলো বিমলার ভালো লাগলেও তার 4 ছেলের খুব একটা ভালো লাগছিল না। তখন তারা বলে, দেখেছিস তো ভাই, বোন আসতেই মা আর আমাদেরকে একটুও ভালোবাসে না, আমাদের কথা একবারও বলে না, আর বাবা শুধু বোনের কথাই বলে। হ্যাঁ রে ভাই, আমারও তাই মনে হয়, যেন মনে হয় আমরা ওদের ছেলেই নয়। হ্যাঁ, নয় তো। আর সেদিনের কথা মনে নেই তোর? আমাদের বাবা মারা গেছিল, আর এই বাবাটা রিমার বাবা, তাই রিমাকে ভালোবাসে। এভাবেই তারা 4 ভাই মিলে আলোচনা করছিল। বেশ কয়েক বছর কেটে যায়। এখন রিমার বয়স প্রায় 10 বছর হয়ে গিয়েছিল। সে পড়াশোনায় খুবই ভালো ছিল। অপরদিকে তার দাদারা পড়াশোনায় ভালো ছিল না। তারা সারাদিন শুধু খেলাধুলা আর মারামারি ছাড়া কিছুই বুঝতো না। একদিন, মা শুনছো, দাদারা আজকেও স্কুলে যায়নি। ওরা স্কুল ছুটি করে আজকেও খেলতে গিয়েছিল, আর আমি স্কুলের ম্যাডামকে বলে দিতে আমাকে খুব মেরেছে। তুই সত্যি বলছিস? দাঁড়া, আজকে ওরা বাড়ি আসুক, আমি ওদের ব্যবস্থা করছি। আমিও খবর পেয়েছি যে ওরা উল্টো পাল্টা কাজ করছে। দাঁড়া, তোর বাবা আসুক আজকে বাড়িতে। ও, তাহলে ওই মাকে সব খবর দেয়। দাঁড়া, ভাইদের বলে এর ব্যবস্থা করছি। এবারে এমন মারবো না যে কথাও বলতে পারবে না। আমাদের নামে নালিশ জানানো বের করে দেব। এটা শুধু সেদিনেরই নয়, প্রতিদিনেরই ঘটনা ছিল। তাদের 4 ভাইকে যেই বলুক না কেন, কারোর কোনো কথাই শুনতো না। এভাবেই ধীরে ধীরে তাদের অভ্যাস আরো খারাপ হয়ে যাচ্ছিল। পড়াশোনা তো তাদের লাটে উঠেছিল। ধীরে ধীরে তারা 4 জন মিলে সিগারেট, গাঁজা, মদ সবকিছু নেশা করতে শুরু করে।
এমনই একদিন রাত্রিবেলা তারা নেশা করে বাড়ি ফিরেছিল। মা, ও মা, দরজা খোলো আর তাড়াতাড়ি খোলো, নয়তো আমরা সকলে মিলে দরজা ভেঙে ফেলবো। তুই ঠিক বলেছিস দাদা, নিজের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতে আমার ভালো লাগে না। এই মা না হলে শুনতে পাইনি, কিন্তু ওই ছুটকি মেয়েটাও কি শুনতে পাইনি? ও তো চাইলেই আসতে পারে। আরে আমাদের আওয়াজ শুনে আসবে কিভাবে? আমরা কি ওর নিজের দাদা নাকি? আমরা যদি ওর নিজের হতাম তাহলে এভাবে করতো না, বুঝলি? তারা 4 ভাই জানতো যে তাদের মা ও বোন তাদের সব কথাই শুনছে, আর তারা ইচ্ছা করে এসব বলছিল। এগুলো শুনে রিমা দরজা খোলে এবং তাদেরকে বলে, ছি দাদা ছি, তোরা এত রাতে মদ খেয়ে বাড়িতে এসেছিস আর দরজা খুলিনি বলে চেঁচামেচি করছিস? তোদের লজ্জা লাগে না এরকম মাতলামি করতে? লজ্জা কিসের? আমাদের নিজের বাড়িতে আসতে গিয়েও লজ্জা করতে হবে? হ্যাঁ, ও বুঝেছি, আমরা সৎ ভাই তো তাই এরকম বলছিস। নিজের ভাই হলে কি বলতে পারতিস? তোরা চুপ কর। তোরা ওর কথা কেন বুঝতে পারছিস না? তোর বাবার এখন বয়স হয়েছে আর আমরা দুজনে বাড়িতে থাকি। এখন রাতভর দরজা খুলে রাখলে যদি কোনো বিপদ ঘটে? হ্যাঁ, বিপদ কিসের? ওসব নাটক বাদ দাও, আমাদের জন্য দরজা খুলেই রাখবে। আর শোন, আমরা যতক্ষণ না আসি কোনোদিনই দরজা বন্ধ করবি না, বুঝেছিস? তাদের 4 জনের কথা শুনে বিমলা দেবী একটু চিন্তায় পড়ে। রিমাই তাকে বুঝিয়ে দরজা খুলে রাখার কথা বলে। মা, দাদারা যা বলছে তাই করো, না হলে রোজ চেঁচামেচি করে আমার ভালো লাগে না। সেদিনের পর থেকে তারা প্রতিদিনই দরজা খুলে রাখত, আর এই খবরটা ধীরে ধীরে গ্রামের সব লোকেরাই জানতে পারে। এমনই একদিন কয়েকটা চোর তাদের বাড়িতে আসে এবং তারা বাড়ির জিনিসপত্র চুরি করতে থাকে। চোরগুলির আওয়াজ পেয়ে রিমার ঘুম ভেঙে যায় এবং সে সেখানে এসে তাদেরকে বলে, এই চোর চোর, দেখো সবাই দেখো, আমাদের বাড়িতে চোর এসেছে। এই চুপ কর, নয়তো ছুরি দেখেছিস? পেটে গুজে পেট ফাটিয়ে দেবো একেবারে। কি, তুই আমার বাড়িতে এসে আমাকে ভয় দেখাচ্ছিস? আমি তোদের মতো লোফারদের দেখে ভয় পাই না, বুঝেছিস? দাঁড়া, মা, ও মা, মা শুনছো? এই মদন, একে খালাস করে দে তো, এ বড্ড ফুট কাটছে। এই বলে চোরটি রিমার দিকে ছুরি নিয়ে তেড়ে আসে এবং তাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে তার 4 দাদা চলে আসে এবং তারা বাড়ির এই পরিস্থিতি দেখে অবাক হয়ে যায়। তারা 4 জন মিলে চোরগুলোকে খুব মারধর করে পুলিশে ধরিয়ে দেয়। এদিকে ধস্তাধস্তিতে চোরগুলি রিমার হাতে ছুরি বসিয়ে দিয়েছিল। তারা আর দেরি না করে তার বোনকে হসপিটালে নিয়ে যায়। এই পেশেন্টের অনেক ব্লিডিং হয়েছে, ওনাকে তাড়াতাড়ি ব্লাড দেওয়ার ব্যবস্থা করতে হবে, আর নয়তো খুব বিপদে পড়ে যাবেন। ব্লাড নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ডাক্তারবাবু, আমরা 4 ভাই এখানে আছি। প্রয়োজনে আমাদের শরীরের শেষ বিন্দু পর্যন্ত বের করে নিন, শুধু আমাদের বোনকে বাঁচান। হ্যাঁ দাদা, তুই ঠিক বলেছিস, আমাদের জন্যই আমাদের বোনেরা যেই অবস্থা, আমরা যেভাবেই হোক না কেন আমাদের বোনকে বাঁচিয়ে তুলবো। এভাবেই সেদিন তারা 4 ভাই মিলে রক্ত দেওয়ার জন্য তাড়াহুড়ো করতে থাকে। এগুলো দেখে সকলেই খুশি হয়। ডাক্তার চিকিৎসার মাধ্যমে রিমাকে সুস্থ করে তোলে। সেদিনের পর থেকে তাদের 4 ভাইয়ের মধ্যে পরিবর্তন ঘটে। এখন তারা আর নেশা করে না এবং রাত করে বাড়িও ফেরে না। তারা তাদের বোনকে এবং তাদের বাবা মাকে খুবই ভালোবাসে এবং তারা তাদের সংসারের সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে নেয়।